একটা কথা আছে, চোরের মায়ের বড় কথা, লুটের টাকার পাহাড় জমিয়ে ফেসবুকে বড় বড় কথা। 2500 কোটি টাকা মেরে জার্মানিতে বসেই বিপ্লবী সাজছেন ফয়েজ তৈয়ব। বিদেশি নাগরিক হয়ে কিভাবে বাংলাদেশের নীতি নির্ধারক হলেন, সেই প্রশ্ন যখন আজকে জাতির সামনে, ঠিক তখনই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি নিজের সাফাই গাওয়ার চেষ্টা করেছেন। দর্শক, আপনারা স্ক্রিনে যে দেখছেন তার স্ট্যাটাসটা আমি আপনাদের জন্য একটু দেখানোর চেষ্টা করেছি। এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে উনি স্ট্যাটে কি বলেছে। টেলিকমের দুর্নীতির প্রধানতম উৎস লাইসেন্স দেওয়া। বাংলাদেশের ইতিহাসে প্রথম দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রতিমন্ত্রী হিসাবে আমি কোনো লাইসেন্স দেইনি, ফলে দুর্নীতি করার কোনো স্কোপই আমি রাখিনি। লাইসেন্স না দেওয়ার বহু দলের বহু লোকের নাকশ হয়েছে, সে গল্প দরকার পড়লে পরে লেখা যাবে। মুখ খুললে বহু ভদ্রলোকের প্যান্ট খুলে যাবে, না বরং আন্ডারওয়ারও খসে পড়ার চান্স রয়েছে। যার মুখের ভাষা এই টাইপের, সে কি করতে পারে সেটা তো বুঝেন। সে নাকি আবার বইয়ের থেকে পড়াশোনা করেছে। তাই আমার সাথে হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন, বরং আমার কাজ নিয়ে আলোচনা সমালোচনা করুন, দেশের দু পয়সা উপকার হবে। আপনারা যারা আইসিটি এবং টেলিকমে আমার করা সংস্কার কার্যক্রমে উৎসাহী, তারা নিচের আইন ও পলিসিগুলো পড়বেন প্লিজ। তাতে আমার টিম এবং অন্তর্বর্তী সরকারের হাফ ডজন উপদেষ্টার প্রতি শুভেচ্ছা হবে। সবাই এগুতে অ্যাক্টিভলি কন্ট্রিবিউশন করেছেন, এই শুধু এটুকু নিশ্চয়তা দিতে পারি, অনেক গভীর থেকে আন্তর্জাতিক মানের কাজ উপহার দিয়েছি। দর্শক, ওনার স্ট্যাটাসটা বাকিটা আপনারা পড়ে নেবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। উনি আবার একটা ফিরিস্তি দিয়েছেন কোন কোন খাতে কাজ করেছে। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025 করেছেন, ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ 2025 করেছেন, গেজেটে প্রকাশিত ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সংশোধনী 2026 করেছেন, এবং ন্যাশনাল সোর্স কোড পলিসি, এরকম অনেক 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 ফিরিস্তি উনি দিয়েছেন। আমরা এখন ওনার এই যে বক্তব্যটা দিল, ওনার সত্য বলছে না মিথ্যা বলছে, সেটা কিন্তু আমরা গত দুই একটা ভিডিওতে কিন্তু অনেকগুলো ঘটনা, তার চুরির যে ঘটনা সেটা কিন্তু আমরা তুলে ধরেছি দর্শক। তা আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশের মানুষ যখন 2500 কোটি টাকার মহালুটের খবর শুনে স্তম্ভিত, তখন বিটিসিএল এর দুর্নীতির বারুদ সারা দেশে ছড়িয়ে পড়ছে। ঠিক তখনই জার্মানির নিরাপদ আশ্রয়ে বসে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন প্রধান উপদেষ্টার পলাতক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বন্ধুরা, এই স্ট্যাটাসটি পড়লে আপনার মনে হবে এই লোক না থাকলে হয়তো বাংলাদেশে আইসিটি খাত মরেই যেত। তিনি দাবি করেছেন তিনি নাকি অমানবিক কাজ করছেন। এই যে যেগুলো আমরা করছি বা বলছি সেগুলো নাকি অমানবিক কাজ করেছেন। হ্যাঁ ফয়েজ সাহেব, আপনি আসলেই অমানবিক কাজ করেছেন। জনগণের 2500 কোটি টাকার উপর যে কুঠারাঘাত আপনি করেছেন, তা কোনো মানুষের কাজ হতে পারে না। আজ আমরা তার এই লম্বা চওড়া সাফাই পোস্টের প্রতিটি পয়েন্ট তুলে ধরবো, দেখাবো কিভাবে কারিগরি শব্দের আড়ালে তিনি নিজ লুটপাটের চিত্র ঢাকতে চাচ্ছেন। কথা বুঝতে পারছেন? আপনারা দেখছেন পলিটিক্যাল রিয়েলিটি চেক। আমরা জিনিসটাকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব দর্শক। এখন স্ক্রিনে আপনারা যেটা দেখছেন সেটা ওনার স্ট্যাটাসটাই আমি হুবহু এখানে তুলে করেছি আপনাদের বোঝার সাথে এবং জানার সাথে। দর্শক, আপনারা একটু দেখে নেবেন। আমি এটা ওনার কথার উপরে কিছু কথা বলতে চাই। ফয়েজ সাহেব তার স্ট্যাটাসের শুরুতেই বলেছেন টেলিকম দুর্নীতির উৎস নাকি লাইসেন্স দেওয়া, আর তিনি কোনো লাইসেন্স দেননি। বাহ, চমৎকার একটা লজিক উনি দিয়েছেন। আপনি লাইসেন্স দেননি বলে কি দুর্নীতি হয়নি? দুর্নীতি কি কেবলই লাইসেন্সে হয়? বিটিসিএল এর 2300 কোটি টাকার ভুতুরে প্রকল্পের কথা কি ভুলে গেলেন, যেখানে 5 কোটি টাকার যন্ত্রপাতির দাম 15 কোটি টাকা দেখানো হয়েছে, যেখানে মাটির নিচে কেবল টানার নামে কয়েকশো কোটি টাকা লোপাটের ছক কষা হয়েছে। লাইসেন্স না দিয়ে আপনি হয়তো কাউকে নাকচ করছেন, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের নামে যে ভাউচার বাণিজ্য আপনি করেছেন, তার জবাব কে দিবে? আপনি বলছেন মুখ খুললে অনেকের প্যান্ট আন্ডারওয়্যার খুলে যাবে। মিয়া ভাই, আপনার নিজের প্যান্ট তো অলরেডি খুলে গেছে যখন আপনি জবাবদিহিতার ভয়ে রাতের আধারে জার্মানিতে পালিয়ে গিয়েছেন। প্যান্ট যার খসার কথা ছিল, সে এখন বার্লিনের রাস্তায় রাস্তায় ঘুরছেন। ফয়েজ সাহেব তার পোস্টে ডজকখানেক আইনের তালিকা দিয়েছেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, এআই পলিসি, ক্লাউড পলিসি। তিনি বলেছেন এগুলো পড়ে তাকে মূল্যায়ন করতে। শুনুন ফয়েজ সাহেব, আইন আর পলিসি তৈরি করা কোনো রকেট সায়েন্স নয়। গুগল আর চ্যাট জিপিটি ব্যবহার করে পৃথিবীর যে কোনো দেশ থেকে ড্রাফট কপি করে বসানো যায়। আসল প্রশ্ন হচ্ছে, এই আইনের আড়ালে আপনি কি কি কন্ট্রোল নিজের হাতে নিয়েছেন? আপনি ন্যাশনাল ডেটা গভর্নেন্সের কথা বলেছেন, অথচ সেই ডেটা ম্যানেজমেন্টের নামে যে কোটি কোটি টাকা কনসালটেন্সি বা ফি আপনাদের পকেটে গেছে, তার হিসাব কই? আপনি বলেছেন 5 বছরে যা হয়নি আপনি 11 মাসে করেছেন। হ্যাঁ,
5 বছরে কেউ 2500 কোটি টাকা এক প্রজেক্ট থেকে চুরি করার সাহস পায়নি, যা আপনি করে দেখিয়েছেন। চ্যালেঞ্জ আপনি দিয়েছেন, আমরাও চ্যালেঞ্জ দিচ্ছি। এই আইনের একটা কমাও কি আপনার নিজের মৌলিক চিন্তা, নাকি বিদেশের প্রভুদের দেওয়া প্রেসক্রিপশন? সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো আপনি একজন বিদেশি নাগরিক। আপনার পাসপোর্ট কি বাংলাদেশের? নাকি আপনি জার্মানির নাগরিক হয়ে বাংলাদেশে রাজত্ব করতে এসেছিলেন? সজীব ওয়াজেদ জয়ের সমালোচনা আমরা সবাই করি, কিন্তু তিনি তো প্রকাশ্যে আসতেন, আর আপনি পর্দার আড়াল থেকে প্রতিমন্ত্রীর মর্যাদার কাজ করে গেছেন। একজন বিদেশি নাগরিক কিভাবে ক্যাবিনেট বডির ইন্টার অপারেবিলিটির প্রজেক্টের ইনপুট দেয়, সেই প্রশ্ন এখন জাতির কাছে। এটি কি রাষ্ট্রীয় নিরাপত্তার লঙ্ঘন নয়? এটি সরাসরি সংবিধান পরিপন্থী। ডক্টর ইউনূস এবং তার সরকার কিভাবে একজন বিদেশি নাগরিককে এত বড় লাইসেন্স দিল যে তিনি আমাদের টেলিকম নেটওয়ার্ক পরিবর্তন করে দেবেন? এটি কি কেবল দুর্নীতি নয়, এটি কি রাষ্ট্রদ্রোহিতা নয়? এর জন্য এই রেজিম প্রধান থেকে শুরু করে নিয়োগকর্তাকে জবাবদিহি করতে হবে এবং রাষ্ট্রবিরোধী আইনে বিচার করতে হবে। ফয়েজ সাহেব তার স্ট্যাটাসে লিখেছেন, তিনি নোট টু সাকসেস লিখে গিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে নাকি প্রথম। এই কথা শুনে দর্শক হাসবো না কাঁদবো? আপনি আপনার উত্তরসূরির জন্য কি নোট লিখে গেছেন, যে কোন প্রজেক্ট কত পার্সেন্ট কমিশন রাখা আছে এটা লিখে গেছেন, নাকি কোন সিন্ডিকেটে কাজ পাইয়ে দিতে হবে সেটা লিখে গেছেন? আপনি ডাক আইন 1898 পরিবর্তন করেছেন যাতে পার্সেল ট্র্যাকিং এর নামে নতুন কোনো বেসরকারি কোম্পানি লাভবান করা যায়। আপনি বলেছেন বেকার হয়ে যাচ্ছেন বলে ফি নিয়ে লেকচার দেবেন। মিয়া ভাই, 2500 কোটি টাকা লোপাট করেছেন, তা দিয়ে আপনার পরবর্তী 7 প্রজন্ম রাজকীয় হালে লেকচার না দিয়ে চলতে পারবে। টাকার গরমে এত বড় বড় কথা বলছেন, অথচ সাহস থাকলে তো দুদক বা অডিট কন্ট্রোলার মুখোমুখি হতেন, জনগণেরও মুখোমুখি হতেন। এই ফয়েজ তৈয়বদের সাহস যোগাত কারা? মাহমুদ রাফি ওরফে কালা রাফির মতো সমন্বয়করা, যারা রাজপথে চিল্লাচিল্লি করতো আর ড্রয়িং রুমে বসে ফয়েজদের সাথে লুটপাটের টাকা ভাগ বাটোয়ারা করতো। কালা রাফি তারাও কিন্তু আজ সস্ত্রীক পলাতক। কেন? চুরির মাল কি তবে হজম হচ্ছে না? ফয়েজ সাহেব বলেছেন, ব্যক্তিকে তার কাজের মাধ্যমে মূল্যায়ন করুন, আমরা করছি। আপনার কাজ হলো 2300 কোটি টাকার ভূতুরে প্রকল্প, আপনার কাজ হলো আপনার পিইউ আতিকের মাধ্যমে নগদে 150 কোটি টাকা সরানো। আপনার কাজ হলো দেশের আইটি খাতকে জিম্মি করা। আপনি আইসিটি দ্বীপগুলো সংযুক্ত করার কথা বলেছেন, আসলে আপনি দুর্নীতির দ্বীপগুলোকে সংযুক্ত করেছেন। সর্বশেষে ফয়েজ তৈয়বকে বলতে চাই, অনলাইনে আইনের তালিকা দিয়ে সাধারণ মানুষকে বোকা বানানো সহজ, কিন্তু ইতিহাস বড় নির্মম। আপনি চ্যালেঞ্জ দিয়েছেন, আমরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আপনার করা প্রতিটি পলিসি আমরা কারিগরিভাবে বিশ্লেষণ করব এবং ব্রেক করব কোন লাইনে কত টাকা কমিশন লুকানো আছে। আপনার স্ট্যাটাস দেখে মানুষ বুঝে গেছে আপনি কেবল চোর নয়, আপনি একজন দাম্ভিক চোর। 2500 কোটি টাকা নিয়ে পালিয়ে গিয়ে এখন ফেসবুকে জ্ঞানের বন্যা বইয়ে দিচ্ছেন। কিন্তু মনে রাখবেন, দেশের টাকা যারা এভাবে লুটপাট করে, বিদেশের কোনো শহরই তাদের জন্য নিরাপদ নয়। দর্শক, ফয়েজ তৈয়বরা এই অমানবিক সাফাই নিয়ে আপনার কি মনে হয়? তিনি কি সত্যি দেশ উদ্ধার করে ফেলেছেন, নাকি তিনি 2500 কোটি টাকা উদ্ধার করে জার্মানিতে গেছেন? কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে এই ধূর্ত চোরের মুখোশ সবার সামনে উন্মোচিত হয়। সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় কথা হলো নিরাপদে থাকবেন।